শিক্ষা যদি সকলের অধিকার হয় এবং শিক্ষা যদি জনগণের স্বার্থে জনগণের জন্যই দিতে হয়, এটা পাবলিক গুডস হয়, তাহলে এটা এত প্রকার বিভক্তির মধ্যে পড়বে কেন? এডুকেশন দেওয়ার দায়িত্ব যে সংগঠনের, তার নামই হচ্ছে রাষ্ট্র। কিন্তু আমাদের রাষ্ট্র নিজে নিজেই আত্মসমর্পণ করেছে যে আমি এটা এডুকেশন দিতে পারছি না। তার পরিণতিকে আপনারা জানেন, অনেক বিশ্ববিদ্যালয় আমাদের বেড়েছে, কিন্তু তাতে শিক্ষার নামে অনেক জায়গায় অশিক্ষা, অনেক জায়গায় কুশিক্ষা, অনেক জায়গায় বেশিক্ষা দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি হয়েছে ফেসিবাদের নির্লজ্জ দালাল। এই হারামজাদারা যে করেছে, একটা বাংলা শব্দ লিখতে পারে না, এক পৃষ্ঠা বাংলা বানান লিখতে পারে না। কিন্তু এটা নিয়ে যখন সমালোচনা করা হলো, তখন তাদের সাধারণ সম্পাদক বললেন কি, আমরা যা লিখি তাই বাংলা বানান হবে। মানে আপনাদের বেসিক অশিক্ষিত লোক যারা মেট্রিক পাস করতে পারবে না, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলো কিভাবে? বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানি ছিলেন, এখন বাঙালি হয়েছেন ঠেলায় পড়ে। হ্যাঁ, জনতার যে একটা বিশাল অংশ ছিল, যে দিনমজুর শ্রেণী বা শ্রমিক শ্রেণী বা এই রিক্সাওয়ালা, অটো রিক্সা চালক, তাদেরকে আসলে আমরা কতটুকু অ্যাকনলেজ করছি? এই জায়গায় আমার ছোট্ট একটা অভিজ্ঞতা বলি। এমন অসংখ্যবার হয়েছে যে অনেক আন্দোলনের সময় অনেক গোলাগুলির মাঝখানে পড়েছি, আটকে গেছি, প্রতিবার বাসায় যেতে পেরেছি কারণ কোনো না কোনো রিক্সাওয়ালা মামা বলেছেন যে মামা সমস্যা নাই, উঠেন পৌঁছাই দিব। এবং তাদের সাথে যাওয়া আসা করতে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করেছি যে এই মানুষগুলো, যাদেরকে আমরা আদতে আসলে শিক্ষিত বলি না, কিন্তু তারা কি পরিমাণ রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী এবং কি পরিমাণ রাজনৈতিকভাবে সচেতন। এখন আমার প্রশ্নটি হচ্ছে, এই সরকারের আওতায় আমরা যে এত রিফর্ম নিয়ে কথা বলছি, আমরা চেষ্টা করছি যে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে সাহায্য করতে, কিন্তু এই যে একটা বিশাল শ্রেণী, হ্যাঁ, এই বিশাল শ্রেণীকে আমরা আসলে তাদের কতটুকু প্রাপ্য কৃতিত্ব এই পর্যন্ত দিতে পেরেছি, এবং যদি না দিতে পেরে থাকি সেটা কেন পাচ্ছি না? আর 5ই আগস্টের পরে যখন আমরা দেখি যে চম্পা নামের একজন গুলিতে মারা গেলেন বকেয়া বেতনের জন্য, গার্মেন্টস শ্রমিক, সেটা আমার জন্য ব্যক্তিগতভাবে প্রচন্ড পীড়াদায়ক একটি ঘটনা, যে এটা তো আশা করিনি, তাহলে পরিবর্তনটা তো করলাম, কেন এই জিনিসটা হচ্ছে এখনো? তো সেই জায়গাটাতে এই বিশাল মানুষগুলোকে আসলে কিভাবে আমরা রাষ্ট্রীয় কাঠামোর একটি কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারি এই সরকার, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, যেটা আমি লক্ষ্য করেছি যে আমাদের একটা সংস্কৃতি, যে যখন আমাদের সামনে একটা কমন শত্রু থাকে তখন আমরা সবাই খুব এক হয়ে যাই, বাঙালি, পাহাড়ি, ধর্ম, পেশা নির্বিশেষে, যেমনটা হয়েছিল এই আন্দোলনটার সময়। কিন্তু যখনই আমরা একটা প্রাথমিক বিজয় অর্জন করি, আমাদের সামনে সেই কমন শত্রুটা থাকে না, তখন আমরা আবার নিজেদের স্বার্থ নিয়ে পড়ে যাই, এবং যেটা দেখতে পাচ্ছি যে আমরা আবার বিভক্ত হয়ে গিয়েছি, রাজনৈতিক পার্টি থেকে রাজনৈতিক পার্টি বা বাঙালি পাহাড়ি মানুষের দ্বন্দ্ব, মানে আবার সেই ব্যক্তিগত স্বার্থটাকে প্রাধান্য দিচ্ছি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আন্দোলনের সময় যতটুকু প্রয়োজনীয় ছিল জাতীয় ঐক্য, এখন তার চেয়েও বেশি প্রয়োজন, যেহেতু আমরা সংস্কার করার চেষ্টা করছি। তো এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমাদের এই চিরায়ত যে সংস্কৃতি, যে আমরা একটা শত্রু চলে গেলে আমরা আবার আলাদা হয়ে যাই, এই সংস্কৃতিটাকে চেঞ্জ করার জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বৃহত্তর রাষ্ট্রীয় স্বার্থে? ধন্যবাদ সবাইকে। আন্দোলনটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, তাই তো? কিসের বৈষম্য দূর করার আন্দোলন ছিল? এটা কি তোমাদের কাছে স্পষ্ট ছিল? সব ধরনের বৈষম্য কথাটা কিন্তু পরিষ্কার হয় না। আমার কাছে বরং মনে হয়েছে, যতটুকু তোমাদের সাথে আমার কথা হয়েছে, যাদের সাথে যোগাযোগ হয়েছে পুরো আন্দোলনের সময়কালে, আমি অন্যদের কাছ থেকেও শুনতে চাইবো তোমাদের রেসপন্স। আমার কাছে মনে হচ্ছে তোমাদের কাছে কি চাও না সেটা স্পষ্ট ছিল, যে আওয়ামী লীগ চাই না, এই সরকার চাই না, ঠিক আছে, কিন্তু তারপর কি চাই সেটা স্পষ্ট ছিল না, এবং এখনো সেটা স্পষ্ট নয়, তাই তো? তাহলে বৈষম্য বিরোধিতা হচ্ছে একটা ভাঙার প্রয়াস, তাই তো? সেই ভাঙনটা ঘটেছে, কিন্তু গড়ার প্রয়াসটা কিন্তু আলাদা, তাই তো? গড়ার চিন্তাটা না, কনস্ট্রাকশন। সেই কনস্ট্রাকশনের জায়গাটা বুঝতে হলে সাম্যকেও বুঝতে হবে, সমতাকেও বুঝতে হবে, এবং সেই সমতা মানে শুধু ছাত্র জনতা না, সেটা নারী পুরুষের সমতা, বিভিন্ন লিঙ্গীয় যে ওরিয়েন্টেশন আছে সেগুলোর সমতা, তুমি নিজেই বলেছো পাহাড়ি, বাঙালি, শ্রমিক, সবার সমতা। তো সেই সমতার ধারণা এই দেশের মানুষের মধ্যে এখনো খুব স্পষ্ট নয়। সুতরাং সেই স্পষ্টতা না আসলে জনতাকে এই আন্দোলনের কেন্দ্রে আনাটা খুব জরুরি না, জরুরি হচ্ছে আমাদের চিন্তার কেন্দ্রে আনা। যদি চিন্তার কেন্দ্রে আনা যায় তাহলে সেটা স্পষ্ট হবে। আমি তোমাদের কাছ থেকেই শুনতে চাইবো, তোমাদের কাছে কি সেই চিন্তার কেন্দ্রে আনার প্রয়াসটা বা চর্চাটা শুরু হয়েছে কিনা? ঠিক আছে, তো আমি তাহলে তখন পরে আবার রেসপন্ড করব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের জাতীয় ঐক্য এবং জাতি বিভক্তি। আসলে জাতি জিনিসটা কি, এটা যদি আমরা দেখি, জাতি নানা শ্রেণীর সমাহার, নানান ধরনের জাতিরও সমাহার। আমাদের দিকে জাতি কথাটা আমরা দুভাবে ব্যবহার করি, একটা মহাজাতি অর্থে
আর একটা ছোট জাতি অর্থে, মানে অনেকগুলো জাতি মিলে আবার একটা জাতি হয়। এই যে জটিলতা, বাংলায় নারী জাতি পুরুষ জাতি একটু আমরা বলি। আজকাল শুনতেছি লিঙ্গীয় কথাটা, আগে কিন্তু বাংলা ভাষা এটা ছিল না। হয়তো এটা বাংলা ভাষার দুর্বলতা মনে করতে পারেন আপনারা। আবার বাংলাদেশে হিন্দু সমাজে যে ক্ষুদ্র জাতি আছে, হাঁড়ি জাতি, ডোম জাতি, এইভাবেও বলে, মানে এটা জাতির ট্রাইব বলি। এখন উপজাতি বলে একটা কথা আমরা ব্যবহার করছি। এটা বেশি দিন আগে তৈরি হয় নাই, পাকিস্তান আমাদের আগে ছিল কিনা জানি না, ইংরেজি ট্রাইবের অনুবাদ। তা আমরা এখন যে জাতি নিয়ে আমাদের এখানে একটা কনফিউশন আছে। একটা অনেকে মনে করি কি আমরা এক রক্তের লোক, আমাদের চামড়া একরকম। ওই যে লর্ড ম্যাকলের কথা মনে করেন, those people who would be Indian in color and blood but will be English or European in opinion, in morals, in taste, in ইত্যাদি। তো সেই হিসেবে বলছি জাতি জিনিসটা রক্ত দিয়ে গঠিত হয় এমন একটা মতবাদ আছে। আর তাদেরকে জাতি আমরা হয়ে উঠতে চাই, আমরা নিজেদের জাতি বানাই নানা উপাদান থেকে। যেমন আমেরিকানরা কেমনে জাতি হলো, সেখানে সারা ইউরোপ থেকে নানা জাতির লোক গিয়েছে। তারপরে সেখানে আমেরিকান ইন্ডিয়ান বলে যারা ছিল তারা আগে থেকেই ছিল, আর তারা জোর করে হোক অথবা কাউকে ফুসলিয়ে হোক অনেক আফ্রিকান কালো মানুষকে নিয়ে গেছে। পরবর্তীকালে আমরা এখন ভলান্টারি ইমিগ্রেন্ট হয়ে যাচ্ছি, তাহলে আমরা কিন্তু সমান হয়ে যাচ্ছি না, সবাই মিলে একটা আমেরিকান জাতি হয়েছে। যাকে লক্ষ্য করবেন আমেরিকান সংবিধানে আমেরিকার জাতীয় ধর্ম কি, কোনো বিসমিল্লাহ লেখা নেই। লক্ষ্য করার বিষয়, ইন গড উই ট্রাস্ট, এটা তাদের টাকায় লেখা আছে কিন্তু সংবিধানে লেখা নাই। শুধু আছে সেখানে ইংরেজি রাষ্ট্রভাষা, সে কথাও লেখা নাই, কিন্তু বাস্তবে তাই হয়। যা হোক, আমরা এখানে জাতি হতে চেয়েছিলাম 1971 সনের দিকে যেতে হবে, তখন একটা বৈষম্য বিরোধিতা ছিল। 1947 সনে কি করে আমরা পাকিস্তান জাতির অংশ হয়েছিলাম, এখন যে সবাই বড় বড় বাঙালি জাতীয়তাবাদের নামে ধোঁয়া দিচ্ছেন। ধরেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, এখানে ইংরেজি বিভাগের অনেক ছাত্র আছেন যারা জানেন তাকে, তিনি বিরাট বই লিখেছেন বাঙালি জাতীয়তাবাদ নামে। কিন্তু 1971-এর 25শে মার্চ মানে তিনি কোথাও বাঙালি জাতীয়তার উচ্চারণ করেছিলেন কিনা? তখন তিনি মধ্যবয়স্ক প্রফেসর, করেন নাই। তিনি বরঞ্চ ছিলেন সাংস্কৃতিক আত্মনিয়ন্ত্রণ অধিকার বলে প্রবন্ধ লিখেছিলেন, এটা পাকিস্তানি সাংস্কৃতিক নিয়ন্ত্রণের অধিকার। বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানি ছিলেন, এখন বাঙালি হয়েছেন ঠেলায় পড়ে। হ্যাঁ, সেটা 1972-এর কথা বলছি। কিন্তু দেশের সমাজ কাঠামোর পরিবর্তন হবে এমন কোনো কথা বুদ্ধিজীবীরা সাহস করে বলেন নাই। যদি এই কোন সবাই বলে সমাজতন্ত্র, এই কিছুক্ষণ আগে সান যেটা নিয়ে লড়াই করলো, সমাজতন্ত্রের কথাটা বলছে। সমাজতন্ত্র কি? যদি আপনি যেটাকে গণতন্ত্র বলছেন এটা যদি অর্থপূর্ণ করতে চান, গণতন্ত্র কোথা পর্যন্ত যাবে? যেমন ধরেন আমরা এই যে একটা ঘোষণাপত্র দিয়েছি, এর মধ্যে এটা আছে, people now strive for a just and democratic society wherein the civil and equal fundamental rights of affordable basic needs, এটাই প্রথম প্রশ্ন একজন তুলেছিলেন। 2 নম্বর কি, accessible education, healthcare, security, employment, freedom of expression and dignity as citizens, মানে human dignity are enshrined. এটা হচ্ছে আমাদের জাস্টিস সংক্রান্ত একটা খসড়া ধারণা। এডুকেশন ধরেন, এডুকেশনকে সবসময় বলেছে পাবলিক গুড, কিন্তু এডুকেশন দেওয়ার দায়িত্ব যে সংগঠনের, তার নামই হচ্ছে রাষ্ট্র। আমরা রাষ্ট্র গঠন করেছি যে সমস্ত কারণে, পাবলিক স্বার্থ রক্ষার জন্য, কিন্তু আমাদের রাষ্ট্র নিজে নিজেই আত্মসমর্পণ করেছে যে আমি এটা এডুকেশন দিতে পারছি না। আমরা যথাসংখ্যক প্রাথমিক বিদ্যালয়, যথা প্রয়োজনীয় মাধ্যমিক বিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারছি না। সুতরাং এটা আমরা লিজ দিলাম, তাকে প্রাইভেট সেক্টরকে দিলাম। সেটা দেশি আপাতত, পরে বিদেশিও আসতে পারে, তাতেও আমাদের আপত্তি নেই, কিন্তু যেই মানের শিক্ষা দরকার সেই মান দেওয়া নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র সেখানে লগ্নি না করতে পারে যে এডুকেশন যদি বেসিক গুডস হয় তাহলে সেটা রাষ্ট্রকেই দিতে হবে। রাষ্ট্র যদি দিতে না পারে ট্যাক্স করবে এবং ট্যাক্স থেকে সে রাষ্ট্রের পয়সা দেবে। তা নিয়ে রাষ্ট্র এখন সরাসরি বলছে আপনার এডুকেশন আপনি কিনে নেন। তার পরিণতিকে আপনারা জানেন, অনেক বিশ্ববিদ্যালয় আমাদের বেড়েছে, কিন্তু তাতে শিক্ষার নামে অনেক জায়গায় অশিক্ষা, অনেক জায়গায় কুশিক্ষা, অনেক জায়গায় বেশিক্ষা দেওয়া হচ্ছে। আর যে শিক্ষা অশিক্ষার এই যে, আমি এটা মূল্যায়ন করছি না, আপনারা নিজের অভিজ্ঞতা থেকে জানেন। তাহলে পাবলিক গুডস দেওয়ার যে দায়িত্ব রাষ্ট্রের, এটা যদি রাষ্ট্র দিতে পারতো তাহলে এক ধরনের আমরা জাতীয় ঐক্য পেতাম। এখন আমরা অনৈক্য তৈরি করছি কিভাবে? সবাইকে এক ধরনের শিক্ষা দেওয়ার মানে এই যে তাতে কোনো বৈচিত্র্য থাকবে না। শিক্ষা যদি সকলের অধিকার হয় এবং শিক্ষা যদি জনগণের স্বার্থে, জনগণের জন্যই দিতে হয়, এটা পাবলিক গুডস হয়,
তাহলে এটা এত প্রকার বিভক্তির মধ্যে পড়বে কেন? যেটা ইতিহাসের পরম্পরাক্রমে চলে আসছে, যেমন আমরা মাদ্রাসা শিক্ষার কথা বলি, আমরা বাংলা শিক্ষার কথা বলি, কিন্তু তাতে আমরা নতুন নতুন বিভাজন তৈরি করছি, তাহলে এটা জাতীয় ঐক্য তৈরি করছে না। এখন আমরা গত 17 বছর, কেউ কেউ 15 বছর বলতে পারেন, যে অরাজকতার মধ্যে ছিলাম, যেটার নাম দিয়েছি আমরা স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ, সেটা থেকে মুক্তির একটা আকাঙ্ক্ষা সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল। এমনকি ইংরেজি মিডিয়াম যে বিশ্ববিদ্যালয়গুলি আমরা নতুন করে করেছি, তার ছাত্রছাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল, কারণ তারা তো প্রথমে নাগরিক, তারপর না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কি বলে মক্কেল, ইংরেজিতে ক্লায়েন্ট বলে না, আমরা ছাত্ররা তো মক্কেল, আমরা পয়সা দিয়ে বলতে বিশ্ববিদ্যালয়গুলি চলে, তাই না? কিন্তু সেই জন্যই একটা পরিবর্তন হয়েছে। এই পর্যন্ত আমাদের জাতীয় ঐক্য ছিল কি বিষয়ে? আর যদি এই যে অবন্তী হারুন জিজ্ঞাসা করলেন আপনাদের বৈষম্য কি বৈষম্য বিরোধী ছিল, আমরা এত দ্রুত ভুলে যাব কেন? পাকিস্তান আমলে ছিল 6 দফা, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, সোনার বাংলা শ্মশান কেন, কাগজের দিস্তার দাম এখানে 12 আনা, ওখানে 6 আনা, এইটা কেন, এগুলো সব ছিল। ওইটা এক ধরনের বৈষম্য ছিল। সরকারি চাকরিতে, পাকিস্তান সেনাবাহিনীতে, পাকিস্তানের ব্যবসা বাণিজ্যে, শিল্প উন্নয়নের কতগুলি ইন্ডিকেটর ছিল যেখানকার বৈষম্য ছিল। বাংলাদেশের বৈষম্য তো 72 সন থেকে শুরু হয়েছে। আমাদের প্রথম ধাক্কা লাগলো এই আন্দোলনের নাম 2018 সনে কি ছিল? কোটা সংস্কার আন্দোলন। এখন নাম হলো কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিষয়ের কেন্দ্রে কিন্তু কোটা ছিল। কোটার মধ্যে বৈষম্য বলা হচ্ছিল এই জন্য যে মোট 2000 মতো যদি সিভিল সার্ভিসে চাকরি থাকে, তার মধ্যে প্রায় 1100 চাকরি কাছাকাছি হচ্ছে আপনার কোটাতে, তাহলে বাকি 900তে শুধু আপনি প্রতিযোগিতা করতে পারবেন। তখন কথা হলো মেধার বিরুদ্ধে বৈষম্য করা যাবে না, তাহলে আমাদের দাবিটা ছিল মেধাভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ করা হোক। এটা হচ্ছে প্রথম বৈষম্য বিরোধ। কিন্তু এটা থেকে ধীরে ধীরে দেখা গেল আরো সব বৈষম্য আছে। ধরেন সরকারের যে পাবলিক বিশ্ববিদ্যালয়, সেগুলোর মধ্যে ব্যাপক বৈষম্য। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে যেন বলছি প্রাচ্যের অক্সফোর্ড, তাহলে অক্সফোর্ড হলে কি হয়েছে? অন্য বাকি কেমব্রিজ কোনটা, সাসেক্স কোনটা, সম্ভবত জাহাঙ্গীরনগর। এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিভেদ আছে। মানে না, বৈচিত্র্য আর বিভেদ এক জিনিস নয়। আমাদের একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি লাগবে, আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় আছে, তারপরে অজস্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। আমরা এখান থেকে বলছি যে সকলের জন্য একই রকমের খাবার থাকতে হবে, এটা কোনো অসুবিধা নেই। মানুষের মানে হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। আমাদের সকলের তো একই রকমের জীবন মানের খাওয়া দাওয়া দরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়, এই যে আমাদের ইউলেবেতে আপনারা বসেছেন, আপনারা যদি বৈষম্য বিরোধী করেন, ইউলেবে যে খাবার দেওয়া হয় এটা মানবিক খাবার, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফুড। এইখানে যে প্রায় যে মুরগির প্রতি, আপনাকে মুরগি খেতেই হবে যদি খেতে নাও চান। এখানে বাংলাদেশে কলা পাওয়া যায়, বাংলাদেশে পেয়ারা পাওয়া যায়, বাংলাদেশে না, সেটা এরপরে সেগুলি বিক্রি হয় না। আগে ইউলেবে ফলের কোনো কাউন্টার নাই, আমি পয়সা দিয়েও খেতে পারছি না। আচ্ছা, এখানে ছাত্রদের বাদ দেন, শিক্ষকদের বসার লাউঞ্জ আছে, লাউঞ্জের নামে একটা কবরখানা আছে। অথচ এখন ভাইস চ্যান্সেলরের জন্য যে পরিমাণে স্পেস বরাদ্দ করা হয়েছে, এটা কিন্তু স্পষ্টতই বৈষম্যমূলক। মানে একটা লাল বিল্ডিং এর এন্টায়ার ফ্লোর, আরো বৈষম্য তৈরি করছে তারা ওই বিল্ডিং এ বাণিজ্য বিভাগের শিক্ষকদের জন্য। যেটা ছিল আগে শিক্ষকদের লাউঞ্জ, সেটা 3 ভাগে 2 ভাগ কেটে বাণিজ্য বিভাগের জন্য কি MBA এর জন্য অফিস করেছে। শিক্ষকদের একটা কবর দিয়েছে, শিক্ষক প্রতিবাদ করে না। কি আশ্চর্য ব্যাপার, এটাকে বৈষম্য নয়? আরো বহু, এখানে কোনো অডিটোরিয়াম নাই। আজকে সবচেয়ে বড় বৈষম্য হচ্ছে এই যেটাকে আমরা অডিটোরিয়াম বানাই, সেটা খাওয়ার ঘর। আজকে একটা বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ক্যান্টিন থাকবে এমন কোনো কথা নাই, কিন্তু 1004 ছাত্রছাত্রী আমাদের এখানে আছে, 200-র বেশি শিক্ষক আছেন, কর্মচারী আছেন। কর্মচারীদের কথা কেউ হিসাবের মধ্যে আনে না। এখানে কর্মচারীরা কত বেতন পায়? মাসে 10,000, 8,000, 10,000 না। তাহলে আপনারা যে বৈষম্য, রাষ্ট্রের বৈষম্য দূর করতে চান, চ্যারিটি বিগিনস এট হোম। আপনার ঘরেই শুরু করতে হবে আপনাদের। না না, যদি আমি কিছু অন্যায় বলি তাকে আপনারাই বলেন। মানুষের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত? এবং এখানে শিক্ষকদের বেতনের কোনো স্কেল নাই, আপনার কোনো পেনশন নাই, আপনার জীবনে আপনার কেরিয়ার নিয়ে কেউ চিন্তা করে না। আপনি যতদিন চাকরি আছেন ততদিন চাকরি করলেন, আপনি হলো কোচিং সেন্টারে চাকরি সেন্টার করেন, ছেড়ে গেলে আপনি আপনার দায়িত্ব, রাষ্ট্র আপনার দায়িত্ব নিচ্ছেন। রাষ্ট্র মানে এখানে আমার প্রতিষ্ঠান আমাকে যে করে। জাপানের পুঁজিবাদের যেটা আমরা প্রশংসা করি,
50 বছর ধরে একই কর্পোরেশনে চাকরি করে, তারপর সে তার ছেলেকে চাকরি দিয়ে, এটাকে প্রায় জমিদারি বলা যেতে পারে। আমাদের এখানে জমিদারি নাই। এই জন্য বলছি যে যদি আমরা জাতীয় ঐক্য চাই তাহলে শুধু হাসিনাকে হটাবার জন্য আপনার ঐক্য হয়েছে, কিন্তু এইসব বিষয়ে যদি ঐক্য হয় তাহলে খুব ভালো ঐক্য হয়। যে আসুন ইউলেপে আমরা আগে একটা শিক্ষক সমিতি চাই, কিন্তু শিক্ষকরা কেউ সমিতি করতে চায় না। অবাক লাগে, অলিউড সানরা বোধ হয় আজকে 3 মাস ধরে চেষ্টা করতেছে, মনে হয় শিক্ষকদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করা যাচ্ছে না। অনেকে মনে করে যদি আমি সমিতি করি, আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি হয়েছে ফেসিবাদের নির্লজ্জ দালাল। এই হারামজাদারা যে করেছে, একটা বাংলা শব্দ লিখতে পারে না, 1 পৃষ্ঠা বাংলা বানান লিখতে পারে না। কিন্তু এটা নিয়ে যখন সমালোচনা করা হলো, তখন তাদের সাধারণ সম্পাদক বললেন কি, আমরা যা লিখি তাই বাংলা বানান হবে। মানে আপনাদের এই বেসিক অশিক্ষিত লোক যারা মেট্রিক পাস করতে পারবে না, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলো কিভাবে? না, তাদের এই সবগুলো ছাত্রছাত্রী আপনার মিডিয়াতে আছে, আপনারা দেখেন একটা বাংলা নোটিশ শুদ্ধ লিখতে পারছে কিনা। এদের নামের আগে প্রফেসর আর ডক্টর উপাধিও আছে। আমি কি দেশে বৈষম্য কাকে বলে? অযোগ্য লোকেরা শিক্ষক হচ্ছে। আপনারা প্রায় বলতে পারেন আপনি মাস্টার হতে পারেন না বলে এবার চিৎকার করছেন। মাস্টার হওয়ার দরকার নাই, আমিও অযোগ্য, কিন্তু আমার চেয়ে অযোগ্যতর লোক আছে এবং তারা সেখানে বসে আছে। আমি কি এইগুলি আপনি যে সংস্কার করতে চান, অল্প জায়গা থেকে শুরু করেন। আমার বক্তব্য হলো ঐক্য হবে তখনই, ন্যায়ের ভিত্তিতে ঐক্য হবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে 3টা আমাদের কি ওয়ার্ড বা ক্যাচ ওয়ার্ড ছিল, একটা হচ্ছে সাম্য। এই সাম্যেরই এখন উল্টো অনুবাদ করেছি আমরা বৈষম্য বিরোধী। অর্থাৎ বৈষম্যটা কমবে। আমরা আমেরিকান দার্শনিক জন রলসের অনুসারী হয়েছি এখানে, না বুঝে আর কি। হয়তো একমাত্র এর ভিয়া মিডিয়া হচ্ছে অমর্ত্য সেন। উনি বলছেন জাস্টিস ইজ ফেয়ারনেস। সবার সমান হবে না, হাতের 5 আঙ্গুল সমান হবে না, কিন্তু 5টি আঙ্গুলে রক্ত প্রবাহ থাকতে হবে, নাহলে একটা আঙ্গুল পৌঁছে গেলে আপনার গোটা হাতই নষ্ট হবে। জাতীয় ঐক্যের একটা ধারণা হতে পারে যে যার ভূমিকায় কাজ করব আমরা, যে যার প্রাপ্য পাবো। কিন্তু কেউ মাত্র মাসে 8,000 পাবে, কেউ মাসে 8 লাখ পাবে, এটা তো ঠিক নয়। মানুষ বলে কি মানুষের সবার প্রতিভা সমান নয়, সেজন্য কিছু কিছু উঁচু নিচু ভেদ থাকবে, কিন্তু এইরকম ব্যাপক ভেদ থাকা উচিত নয়। কিন্তু একজন কর্মচারী এখানে 30 বছর মাস্টারি করার পর তার কোনো পেনশন থাকবে না, এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে অথবা প্রতিষ্ঠানকে নিতে হবে, অথবা উভয়ের একটা সমঝোতার মাধ্যমে ঠিক করতে হবে। এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পৃথিবীর দেশে দেশে ছাত্রদের যে বিপুল পরিমাণ বেতন, এই পরিমাণ বেতন দিয়ে ছাত্রদের পড়তে হবে কেন? শিক্ষা যদি পাবলিক গুড হয়, রাষ্ট্রকে দিয়ে খরচ বহন করতে হবে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে বেতন দেবে, তার চেয়ে আমরা 10 গুণ বেশি বেতন দেবো কেন? এগুলি জিজ্ঞাসা করার মতো প্রশ্ন। আপনাদের তখন বলকে আপনারা তো ভলান্টারিলি এখানে পড়তে আসছেন, কারণ ওখানে আসন পান নাই, কারণ আপনার মেধা কম, না হলে আপনি এখানে আসতেন না। মেধা হলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথবা বুয়েটে ঢুকতেন। তাহলে এই জন্য আমাকে দ্বিগুণ শাস্তি দিতে হবে? একজন একটা গল্প বলেছে, এক শিক্ষক ছাত্রকে ডেকে বললো কি, একটা গাজর তুলে বললো, বলে এটা কি বলো? সে বলে এটা মূলা। শিক্ষক তাকে 2 গুণ শাস্তি দিলেন। বলে 2 গুণ শাস্তি দিলে এক অপরাধীকে 2 শাস্তি দেওয়া যায়? বলে প্রথমত তুমি গাজর চেনো না, দ্বিতীয়ত মূলাও চেনো না। এইভাবে যদি শাস্তি দেন, আমরা ভালো চিনি না মন্দ চিনি না। প্রথমত ভালোদের নিয়োগ করছি না, এটা বাদ দিলাম, খারাপদের নিয়োগ করাতে যাবে না। কারণ কোনো জাতিকে ধ্বংস করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে তার শিক্ষার মানকে কমানো, ছাত্রদের নকল করতে দেওয়া। এটা দক্ষিণ আফ্রিকার কোনো বিশ্ববিদ্যালয়ের গেটে নাকি লেখা আছে। প্লেটোর একাডেমির গেটে লেখা ছিল, যদি তুমি জ্যামিতি না জানো এখানে ঢোকো না। জ্যামিতি মানে অঙ্ক, অঙ্ক না জানলে আমার এখানে ভর্তির দরকার নাই। তো দক্ষিণ আফ্রিকা লিখছে কোনো জাতিকে যদি ধ্বংস করতে চান, তার ছাত্রদের নকল করতে দেন। আমরা এখানে নকল করতে হয়তো দিচ্ছি না, কিন্তু নকলের খারাপ হচ্ছে। এই জন্য বলি জাতীয় ঐক্য থাকছে না, কিন্তু আমাদের পরস্পরের স্বার্থ আজ থেকে 2জন আর 2টি পথ হয়ে যাচ্ছে। হাসিনাকে দূর করার প্রশ্নে একমত যারা হয়েছে, তারা কিন্তু এখন আর একমত নয়। তারা হয়তো দেখেন ইউলেবের রিফর্মের প্রশ্নে সবাই একমত হবেন না, দেশের রিফর্মের প্রশ্নে একমত হবেন না, সংবিধানের প্রশ্নে একমত হবেন না, এই নানা প্রশ্ন রয়েছে।